স্বাগত জানাচ্ছি। নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের ভোটের ট্রেনের শুরুতে জানাবো নির্বাচন কমিশনের খবর। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে দুটি দলকে নিবন্ধন দিবে। কোন দুটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে আমরা একটু দেখে নিতে চাই। শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ। এই দুটি দলের প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। প্রতীকের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এর বাইরে তিনটি দলের বিষয়ে নির্বাচন কমিশন বলছে আরও তদন্ত হবে। সেই তিনটি দল হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি, আরেকটি জাতীয় জনতা পার্টি, আরেকটি হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ। এই তিনটি দলের বিষয়ে আরও তদন্ত হবে। এর বাইরে 7টি দলের আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সেই 7টি দল হলো ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি, জমিয়তে ওলামা ইসলাম ও নেজামে ইসলাম পার্টি। এই 7টি দলের নিবন্ধন নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। এই বিষয়ে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিব নির্বাচন কমিশনের ইসি সচিবালয়ে কথা বলেছেন। আমরা তার বক্তব্য শুনে আসতে চাই। 143টা দল আমাদের কাছে আবেদন করেছিলেন। তার থেকে আমরা প্রাথমিক পর্যায়ে বাছাই করে 22টা দলের নিয়ে আমরা বাড়তি অনুসন্ধানের বিষয়টা আনি। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। আজ রাজধানীর বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচনের বিষয়ে কথা বলেছেন বিএনপি নেতারা। এদেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন তারা। এছাড়া তারা আরও বলেছেন কোনো দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারে না। আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি, তো অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে তাহলে এদেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভীম, চাকমা, মারমা সবাই একজনের সাথে প্রতিহত করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি এবং কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না, একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে আগামী 1 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দলটির। আমাদের 5 দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে। তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। আর আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। আলাদাভাবে প্রায় একই রকম কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই বিষয়ে আজ সকালে সংবাদ সম্মেলন করেছেন দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ। 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ।
দর্শক, এই পর্বে আমরা কথা বলবো আজকের পর্বে আমরা কথা বলবো ভোটের পর্যবেক্ষণ নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। তিনি একই সঙ্গে নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য দেখলাম। আজকে নির্বাচন কমিশন দুটি দলকে নিবন্ধন দিয়েছে, সে বিষয়ে দেখলাম। তবে আজকে আমরা আলোচনা করব ভোটের পর্যবেক্ষণ নিয়ে। বিশেষ করে নির্বাচন কমিশন সম্প্রতি 73টি পর্যবেক্ষণ সংস্থাকে তারা নিবন্ধন দিয়েছে। এই বিষয়ে একটু কথা বলতে চাই। প্রথমত আপনার কাছে জানতে চাই, একজন নির্বাচন এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পর্যবেক্ষক সংস্থাগুলোর আসলে নির্বাচনের মাঠে কী ধরনের ভূমিকা থাকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকদিন ধরেই আমরা নির্বাচন নিয়ে নানান আলোচনা করছি, কিন্তু পর্যবেক্ষণ বা নির্বাচনের যে অবজারভেশন ইংরেজিতে আমরা বলি, এটা নিয়ে কিন্তু আলোচনা তেমন নাই। তা আপনারা এই আলোচনার সামনে নিয়ে আসছেন, খুব সময়োপযোগী বিষয়। প্রথমত যে বিষয়টা বলতে চাই সেটা হলো এই অবজারভেশনের ব্যাপারগুলো, মানে পর্যবেক্ষণ করার ব্যাপারগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী একটা মানে ট্রেন্ড, ঝোঁক। এর আগে যে ছিল না তা না, আমরা 19 শতাব্দীতে আমরা দেখেছি, বিশেষত এটা মলদোভা কেন্দ্রিক, আজকে যে মলদোভা এবং রোমেনিয়া, এই সকল দেশগুলোতে একটা আপনার গণভোটকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলো পর্যবেক্ষণে গিয়েছিল 1818 বা এরকম 1800 ওই শতাব্দীতে। আমার একজাক্ট ডেটটা মনে পড়ছে না এখানে। তো ওই পর্যায় থেকে কিন্তু এই পর্যবেক্ষণের ধারণাটা এসেছে, কিন্তু পপুলার হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, যখন মোটামুটি একটা গণতান্ত্রিক বিশ্বের একটা ধারা তৈরি হলো। যদিও তখন সোভিয়েত রাশিয়া ভিত্তিক আরেকটা মার্ক্সবাদী ধারা ছিল, কিন্তু একটা অংশ, পৃথিবীতে একটা অংশ কিন্তু গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার এই সকল ধারাতেই চলছিল। এখন আমেরিকার নেতৃত্বে যে সকল রাষ্ট্রগুলো বিশেষ করে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা ছিল, তারা যারা গণতন্ত্র মানছে রাজনৈতিক ব্যবস্থা হিসেবে, তাদের কাছে এই রাজনৈতিক ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নির্বাচনকে মানে একটা সময় প্রেক্ষিতে, মানে 3 বা 4, 5 বছর পর পর হওয়া, এবং এই নির্বাচনের পরে যে নির্বাচনের রায়টা, জনগণের রায়টা মেনে নেওয়া, এই দুইটা বিষয় এসেনশিয়াল হয়ে গেল। সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছিল যারা শাসক ছিলেন তারা সবসময় নির্বাচনের সিদ্ধান্ত, মানে ভোটাররা যে সিদ্ধান্ত দিচ্ছেন নির্বাচনের দিনে, সেই সিদ্ধান্তটা মেনে নিতে সবসময় প্রস্তুত ছিল না। সেই জায়গার অভিযোগ থাকতো যে নির্বাচন সুষ্ঠু হয়নি, নির্বাচন ঠিকমতো হয়নি, তাই তারা মানছে না। এটা যেন তৃতীয় পক্ষ দ্বারা সাব্যস্ত হয় আসলে নির্বাচনটা কেমন হয়েছে। সেই জন্যই দেশি এবং বিদেশি দুই জায়গা থেকেই রাষ্ট্রের অংশ নয় এমন দেশি বিদেশি সংস্থাগুলো দ্বারা নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। তাদের আসলে কোনো ক্ষমতা নাই নির্বাচনে, মানে আপনার ভোটটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এখানে রিগিং হচ্ছে কিনা, ম্যানিপুলেশন হচ্ছে কিনা, এগুলো নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা তাদের নাই। তাদের শুধু একটাই, তারা পর্যবেক্ষণ করে দেখবে এগুলোতে কোন ধরনের অনিয়ম হয়েছে কিনা, সেটা পরবর্তীতে রিপোর্ট দেবে। কিন্তু এর আগে স্যার, কিন্তু এটা বলার পরেও তাদের খুব ইম্পর্টেন্স, কারণ আসলে যখন সরকার এবং যারা বিজয়ী হয় আর যারা বিজিত হয়, তাদের যে লড়াইটা থাকে যে কে বলবে এটা স্বচ্ছ হয়েছে, সঠিক হয়েছে নির্বাচনটা, তখন আসলে ওনারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেন। তারা বলেন যে হ্যাঁ এটা স্বচ্ছ হয়েছে বা অস্বচ্ছ হয়েছে। কিন্তু আমরা এখন এই সেন্টেন্সের শেষ, গত 1.5-2 দশক যাবৎ দেখছি সারা পৃথিবীতে এইটাও এখন পচে গেছে। যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন তারাই অনেক সময় এখন সরকারের পক্ষে অন্যায়ভাবে বলেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আসলে নির্বাচন সুষ্ঠু হয় নাই। এই অবস্থায় পর্যবেক্ষণদের প্রতিও আস্থা মানুষের কমে আসছে, এবং এটা একটা মানে নির্বাচনকে সুষ্ঠু বলাটার যে প্রক্রিয়া, এটার মধ্যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সেক্ষেত্রে স্যার, আজকে 2 দিন আগে আমরা পত্রিকায় দেখেছি যে 73টি সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে অনেকগুলোর কার্যালয় খুঁজে পাওয়া যায়নি। নির্বাচন কমিশন, এই যে এত কিছুর পর একটি নির্বাচন কমিশন গঠিত হলো, যখন আপনিও বলছিলেন যে আসলে এর আগে যে পর্যবেক্ষক সংস্থাগুলো দায়িত্ব পালন করত, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে এবং একটি পর্যবেক্ষক সংস্থার প্রধান কারাগারে রয়েছেন, নানা অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, এবং নামকাওয়াস্তে একটা পর্যবেক্ষণ তারা দিয়ে দেন, এরকম সরকারের পক্ষে অনেক সময় দিয়ে দেন। কিন্তু আজকে এইবারও আমরা দেখলাম নির্বাচন কমিশন যাদেরকে নিবন্ধন দিয়েছে তাদের অনেকেরই কার্যালয় খুঁজে পাওয়া যায়নি। তাদের অনেকেই আসলে সেখানে একেবারে এমন একটি ঘর পাওয়া গেছে যেটি আসলে ফেলে দেওয়া একটি ঘর, বা এটি একেবারে ছাড়া বাড়িতে একটি ঘর। এই যে অবস্থা, এইটিকে কি বলবেন স্যার?
এটা তো খুবই, এই নির্বাচন কমিশনের জন্য এটা হওয়া উচিত না। নির্বাচন কমিশন যদি শুরুতেই আপনি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জায়গাটা আমি আপনাকে বলেছি, এটা কোনো ধরনের মনিটর করতে পারে না, কোনো ভোট রিগিং বা ম্যানিপুলেশন বন্ধ করতে পারে না, অনিয়ম রোধ করতে পারে না, কিন্তু শেষ পর্যন্ত তারাই সিদ্ধান্ত দেয় নির্বাচনটা কেমন হয়েছে, এবং প্রতিপক্ষকে মেনে নিতে হয় যে নির্বাচনটা যেটাই বলবে এটাই মেনে নিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে তাদের কিন্তু অবস্থান খুব ইম্পর্টেন্ট, যদিও তার কোনো ভূমিকা নাই, আইনগত তেমন কোনো জায়গা নাই, স্পেস নাই। এখন এই রকম একটা যে নির্বাচনগুলোর ব্যাপারে আমরা অপেক্ষা করি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো কি বলছে, সেখানে তাদেরকে এইভাবে নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে এই সময়ে, মানে 3টা নির্বাচন যেখানে আমরা ভোট দিতে পারলাম না, তারপরে 4র্থ নির্বাচনে এসে ভোট দেওয়ার আকাঙ্ক্ষায় আসছি, সেখানে এই ধরনের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাকে অনুমতি দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনকে প্রথমতই একটা দুর্বল জায়গায় নিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু তাকে মানে একটা বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। তো এটা তো তার এখন করার দরকার ছিল না। এটা আমার কাছে কেন মনে হয় জানেন, অনেক দিন যাবতই বলছিলাম, আপনিও হয়তো শুনে থাকতে পারেন, যে নির্বাচন কমিশন প্রায় 1টা বছর সময় পেয়েছে, যেখানে আমরা কিন্তু এর আগেও মানে 3টা-4টা নির্বাচন করেছি অপেক্ষাকৃত গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে 3 মাসের মধ্যে। সেখানে নির্বাচন কমিশনগুলো 3 মাসের মধ্যে নির্বাচন করার জন্য যেই মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যেত, তাদের যে মুভমেন্ট দেখা যেত, তাদের যে প্র্যাকটিস দেখা যেত, এইবারে নির্বাচন কমিশনের ব্যাপারে গত 1 বছরের কার্যক্রম নিয়ে আমি খুব হতাশ। আমার কাছে মনে হয়েছে এই অল্প কয়েকদিন হচ্ছে একটু নড়েচড়ে বসেছে, কিন্তু তাদের যেখানে অনেক আগের থেকেই কার্যক্রমগুলো আমাদের দৃশ্যমান করতে পারত। নির্বাচন কমিশন গোপনে কাজ করা কিছু নাই, তাকে দৃশ্যমান কাজ করতে হয়। তো নির্বাচন কমিশন আমি গত 1 বছর তার কাজ, তার মুভমেন্ট দেখেন। এবং এইবার যাদেরকে মাত্র গত দিন বা পরশু দিন যে বৈঠকটা তারা করলো অভিজ্ঞ লোকজনের সাথে, আমি দেখেছি এখানে অনেক লোক আছেন যারা আসলেই গণতন্ত্র, নির্বাচন এই সকল নিয়ে কোনোভাবেই ইনভলভ না, শুধুমাত্র বাংলাদেশের সিনিয়র সিটিজেন। আপনি তো নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে মতামত চান, অভিজ্ঞতা শেয়ার করতে চান, পরামর্শ চান, সেক্ষেত্রে তো আপনি সিনিয়র সিটিজেন ডাকলেই হবে না, এই রিলেটেড যারা কাজ করেন তাদের ডাকবেন। কিন্তু আমি যে টিমটা দেখলাম, এই সব টিমটাই দেখলাম যে তারা আসলে সিনিয়র ব্যক্তিত্ব, তা অনেক সম্মানিত ব্যক্তিত্ব, কিন্তু এই সম্মানিত ব্যক্তিত্ব ডেকেছেন কিন্তু রিলেভেন্ট লোকজনকে ঠিক সেভাবে আমন্ত্রণ নির্বাচন করেন নাই। কমিশন যাদেরকে ডেকেছে, স্যার যেহেতু প্রসঙ্গটা আপনি তুলেছেন, আমি একটু এই প্রসঙ্গে একটু জানতে চাই। যাদেরকে ডেকেছে 48 জনকে ডেকেছে, অর্ধেকই অনুপস্থিত ছিল, তাহলে নির্বাচন কমিশনের প্রথম সংলাপেই বলা যায় না এক ধরনের ব্যর্থ হয়েছে? সেভাবে তো কমিউনিকেশন করেনি তারা, এবং তারা মানে তাদেরকে নিশ্চিত করার জন্য যে প্রক্রিয়া, আপনি তো জানেন সবাইকে নিয়ে আসার জন্য একটা প্রসেস থাকে। তো নির্বাচন কমিশনকে আরও তো স্মার্ট হইতে হবে, মানে এই কাজগুলো করার জন্য তার প্রসেসটাকে খুব অ্যাক্টিভ করতে হবে। আমার কাছে কেন জানে মনে হয় এই নির্বাচন কমিশনের সদস্যরা ঠিক সেভাবে মানে খুব অ্যাক্টিভলি, যাদেরকে আমরা দৃশ্যমান মনে করি আর কি, যে সরব উপস্থিতি, অনেক সময় আছে না সরব উপস্থিতি আপনাকে বলে দেয় এটা কেমন হবে। আমি আজকে গত 1 বছর নির্বাচন কমিশনের যে উপস্থিতি, এটাই আমার কাছে মনে হয় সেভাবে আমাকে প্রভাবিত করতে পারছে কিনা, এবং অন্যদেরকেও প্রভাবিত করতে পারছেন। কারণ জাতীয়ভাবেও নির্বাচন কমিশনের নিউজ আপনি গত 1 বছরের পত্রপত্রিকা, আপনার টেলিভিশন দেখেন কি পরিমাণ কাভারেজ হয়েছে, আপনি হয়তো 5% পাবেন কিনা আমি সন্দেহের মধ্যে আছি। তো একটা দেশে 3টা মানে 3টা অসংলগ্ন নির্বাচন, অপ্রত্যাখ্যাত নির্বাচনের পরে আপনি প্রায় 1.5 যুগ পরে বাংলাদেশের ম্যাক্সিমাম লোক ভোট দিতে যাবে, ম্যাক্সিমাম লোক ভোট দিতে 40-45% লোক ভোট দিতে যাবে। এখন তাদের ভোটের প্রত্যাশায় আছে, তারা সেই প্রত্যাশাতে ভোটটা নিয়ে আপনার যে ধরনের প্রস্তুতি, যেই রকম আপনার সরব উপস্থিতি, যেভাবে নাগরিকদের মোটিভেশন করা, উদ্বুদ্ধ করা, এই নির্বাচনের ভোটটা এটা উদ্বুদ্ধ করার ব্যাপারও কিন্তু আছে, যেন তারা ভোট দিতে যায়, এবং প্রার্থী এবং অন্যদেরকে পলিটিক্যাল পার্টিগুলোকে এঙ্গেজ রাখা, এই জায়গাতে আমি নির্বাচন কমিশনকে খুব সামান্যই খুঁজে পাচ্ছি। একটু প্রসঙ্গের বাইরে গিয়ে প্রশ্নটা করি, যদিও সময়ের জন্য এটি প্রাসঙ্গিক। কিছুক্ষণ আগে আপনি দেখেছেন যে নিবন্ধন পাওয়া দলগুলোর আমি তালিকা দেখাচ্ছিলাম, 2টি দলকে নিবন্ধনের জন্য বিবেচনা করেছে নির্বাচন কমিশন। এই 2টি দলকে বলা হচ্ছে যে আপাতত নিবন্ধন দেওয়া হবে, 3টি দলের বিষয়ে আরও তদন্ত হবে, এর বাইরেও আরও কয়েকটি দলের বিষয়ে জেলা এবং উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশন খোঁজ খবর নেবে। যেই 2টি দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে, এর মধ্যে একটি দল গণ অভ্যুত্থান থেকে হোমগ্রোন একটা দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যেটা নিয়ে নানান ধরনের আলোচনা আছে। আরেকটি দল বাংলাদেশ জাতীয় লীগ, এই দলকেও নির্বাচন কমিশন নিবন্ধন দিতে যাচ্ছে। আপনি তো গত কয়েকদিন থেকেই আমি দেখছি নির্বাচন নিয়ে, রাষ্ট্রের বিভিন্ন পলিসি নিয়ে আপনি নানা ধরনের কাজ করছেন, নানা আলোচনায় অংশ নিচ্ছেন, বিভিন্ন গোলটেবিল আলোচনা নিজেও আয়োজন করছেন, অন্য জায়গায় আলোচনায় অংশও নিচ্ছেন। আপনি কি এই দলের নাম কোথাও আলোচনায় কোনো কিছুতে শুনেছেন? আমি আজকেই শুনেছি। আমি আসলেই, আমার জন্য দুর্ভাগ্য যে আমি কোনোভাবে মিস করে গিয়েছি মনে হয়। এই দলের নামটা, দ্বিতীয় দলের নামটা
আমি আসলে আজকের আগে মানে আপনার টেলিভিশন স্ক্রিনের আগে আমি শুনি নাই। তাহলে এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশন পিপলস পার্টি, এই পার্টি সেই পার্টি, নানা ধরনের পার্টি, নানা ধরনের দলকে, নাম সর্বস্ব দলকে, আমরা যদিও আজকে পর্যবেক্ষক সংস্থাগুলো নিবন্ধন নিয়ে কথা বলছিলাম, নানা ধরনের দলকে এর আগে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে। এর আগে সুপ্রিম পার্টি নামে একটা দলকে নিবন্ধন দিয়েছে, নানা ধরনের ইসলামিক, অন ইসলামিক, বাম, ডান, নানা ধারার দলকে নিবন্ধন দিয়েছে, কিন্তু সেগুলোর নাম কোথাও শোনা যায়নি, কোনো আলোচনাতেই ছিল না। এই নির্বাচন কমিশনে যদি একই কাজ করে, পর্যবেক্ষক সংস্থাগুলোর ক্ষেত্রেও আমরা একই ঘটনা যদি দেখি, তাহলে কিভাবে এই নির্বাচন কমিশনকে মূল্যায়ন করবেন? আমি তো নির্বাচন কমিশনকে আগে থেকে মূল্যায়ন করে আসতেছি গত 1 বছর যাবতেই, এবং তারা যতই মূল্যায়ন করি না কেন তাদের মুভমেন্ট, তাদের সর্বউপস্থিতি, যেটা আমি বাংলায় বলেছি, তা কোনো কিছুতেই আমাকে প্রত্যাশার জায়গায় নিয়ে যায় না, আমাকে অনেক বেশি হতাশ করে। এখন তারা বলছেন তারা অনেক কাজ করেছেন, যেমন আপনি দেখুন রুট ম্যাপটার কথা আপনি বলতে পারেন। রুট ম্যাপটা যখন আমি পেলাম, আমি কেন রুট ম্যাপটা পাবো 8 মাস 9 মাস পরে? তিনি রুট ম্যাপে কাজ দেখাচ্ছেন জানুয়ারি থেকে, আরও আগে থেকে, গত বছরের থেকে উনি কাজ দেখাচ্ছেন প্রায় মনে হয় অ্যাটলিস্ট জানুয়ারি থেকে। সেখানে জানুয়ারি থেকে কাজ দেখাচ্ছেন, রুট ম্যাপ সামনে আসছে হলো অগাস্টে বা এই সময়ে। তো এখন কেন আমি 8 মাস পরে বা 7 মাস পরে আমি তার রুট ম্যাপ তো আমার জানার কথা জানুয়ারিতে, যে এইভাবে নির্বাচন কমিশন কাজ করছেন। নির্বাচন কমিশন 8 মাস বা 7 মাস কাজ করার পরে আমাকে জানাচ্ছে তার রুট ম্যাপ, যে আমি অর্ধেক কাজ করে ফেলেছি আর আগামীতে অর্ধেক কাজ করব। এবং আমি এই রুট ম্যাপ পর্যবেক্ষণ করে দেখলাম যে ম্যাক্সিমামেই হলো নির্বাচনের পূর্বে যে কাজগুলো আছে না, সেগুলোর আলাপ আলোচনা আছে, কিন্তু নির্বাচনকালীন অনেক কাজও, কিন্তু নির্বাচন ডে এবং নির্বাচনের ভোট গণনার বিষয়গুলো, এগুলো কিন্তু আগে থেকে শুরু হয়। মানে হয়তো কাজটা ওই দিন করেন, কিন্তু কাজ অনেক কিছু আগে থেকে শুরু হয়। ওই বিষয়ে আমি খুব সামান্যই প্রত্যাশা মানে দেখেছি যে ওই রুট ম্যাপে উঠে এসেছে। তো এটা একটা বড় ব্যাপার। তার তো মূল জায়গায় ছিল রুট ম্যাপটা। আপনি দেখবেন গত 1 বছরে সে একটা জিনিসই আমাদেরকে দিয়েছে, রুট ম্যাপ। এখন এই রুট ম্যাপ বিশ্লেষণ করে আমি খুব প্রত্যাশা পাইনি। এখন আমি দেখলাম যে সে অভিজ্ঞ লোকজনের সাথে বসেছে, তাদের নাম লিস্ট একটু পর্যবেক্ষণ করলাম গত 2 দিন যাবৎ, সেখানেও দেখলাম যে ওনারা খুবই সম্মানিত লোক, কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কিনা সেই প্রশ্ন কিন্তু আমার মধ্যে তৈরি হয়েছে। তৃতীয়ত হলো, আপনি যখন পর্যবেক্ষকদের কথা বললেন আজকে, এবং আমিও দেখে আসলাম, এই পর্যবেক্ষকদের যে তালিকা উনি তৈরি করলেন, এই প্রক্রিয়া যদি এই ধরনের পর্যবেক্ষকরা আমাদের নির্বাচন দেখেন, তাহলে তো যে কেউ টাকা পয়সা দিয়ে বা অন্য কোনো প্রক্রিয়ায় ওদেরকে মানে মোটিভেট করে আমাদের নির্বাচন নিয়ে নানান কথা ছড়িয়ে দিবে। তো এটা তো নির্বাচন সুষ্ঠু করার কাজ আমি দেখছি না। চতুর্থত হলো, আপনি যে রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়ার কথা বললেন, সেখানে একটা রাজনৈতিক দল যে লীগ নামে, কি লীগ জানে, আমি জাতীয় লীগ, আমি এই জীবনে প্রথম, আমি আর কখনো শুনিনি। এটা আমার দুর্ভাগ্য, নির্বাচন কমিশনের দুর্ভাগ্য না, কারণ আমি শুনিনি, এটা আমার সমস্যা। কিন্তু আপনি শুনছেন কিনা আমি জানি না, অন্যরা শুনছেন কিনা আমি জানি না। তো এইরকম একটা দল যার কোনো মুভমেন্ট নাই, তার কোনো অবস্থান নাই, আমরা একটা দলের রেজিস্ট্রেশন হবে, তার নাম জানবো না, তাকে অবস্থান নিতে হবে না জাতীয় পর্যায়ে, তাকে কিছু প্রসেশন করতে হবে না, তাকে সরকারের বিষয়ে আলাপ আলোচনা করতে হবে না, আমাকে মোটিভেট করতে হবে না তার দলের ব্যাপারে, কিন্তু সে এই ধরনের কিছু তো আমি জানি না। তাহলে আপনি দেখেন, আপনি একটা রোড ম্যাপ দিলেন, আমি আশা হতো। আপনি অভিজ্ঞ লোকজনের সাথে বসলেন, সেটাও আমি নির্বাচন সংশ্লিষ্ট পেলাম না। তৃতীয়ত হলো, আপনি পর্যবেক্ষকদের নিয়োগ দিলেন, সেখানেও আমি আশা খুঁজে পাই না। চতুর্থত, আপনি রাজনৈতিক দলের নিবন্ধন দিয়ে যাচ্ছেন, সেটা তো আমি আশা খুঁজে পাই না। এখন আমি কি করে আপনাকে নির্বাচনের দিনে আস্থা রাখবো? আমার জন্য তো এটা দুঃখজনক হয়ে যাচ্ছে। আর এই 24-এর বিপ্লবের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, মানে আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগটাই তো নির্বাচনহীনতা, নির্বাচনের জুচ্চুরি। সুতরাং আপনি যেখানে 24 হয়তো আরও অনেক কিছু ইনভলভ করেছে, কিন্তু আওয়ামী লীগের বিপরীতে যে মানুষের অবস্থানটা ধারাবাহিক ছিল, এটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করেই প্রধানত অবৈধ সরকারের একটা ধারণা। এখন আপনি সেই জায়গা থেকে যেখানে নির্বাচন করবেন, অনেক প্রস্তুতি নিয়ে, অনেক লোককে ইনভলভ করে, অনেক কিছুকে মানে স্বচ্ছতার সাথে, সেই জায়গায় যে 4টা কাজ আমরা দেখলাম আপনার বড় দাগের, সেই 4টা কাজে তো আমরা ঠিক সেভাবে আস্থা খুঁজে পেলাম না। আমার কাছে তো মনে হচ্ছে সরকার অনেক বেশি নির্বাচন শব্দতে সরব নির্বাচন কমিশনের চেয়ে, অথচ উল্টা হওয়ার কথা ছিল। সরকার 2-একটা কথা বলবে, নির্বাচন কমিশন বেশি কথা বলবে। আমরা দেখি নির্বাচনের ডেডলাইন নিয়ে, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে সরকার কথা বলা দরকারও আছে, কিন্তু সরকারের চেয়ে তো বেশি এঙ্গেজ থাকবে নির্বাচন কমিশন, তারই কাজ, কিন্তু তাকে দেখি কম এঙ্গেজড। সুতরাং এখন নির্বাচন কমিশনকে নিয়ে আমরা কিন্তু সিরিয়াসলি আলাপ আলোচনা করা দরকার আমাদের, কারণ 4টা মেজর কাজে নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে আশাহত প্রায় করে ফেলেছে। এখন ভবিষ্যতে তার কাজ যদি আশাহতর মতো হয়, তাহলে তো আমাদের এই গত 15 বছরের সাথে আবার যুক্ত হবে কয়েক বছর। জি স্যার, আমরা এই বিষয়ে আরও আলোচনা করবো। ভোটে টেনে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি এসে আবারও যুক্ত হব এই আলোচনায়।
RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, এ পর্বে আমরা শুরুতে একটু প্রান্তিক মানুষের ভাবনাগুলো জানবো। তারা নির্বাচনের পর্যবেক্ষণ নিয়ে কতটুকু জানেন, কতটুকু বোঝেন, এই বিষয়ে তাদের একটু ভাবনা জেনে আসতে চাই। শরীয়তপুর থেকে প্রান্তিক মানুষের ভাবনা জানাচ্ছেন আমাদের সহকর্মী কাজী মনিরুজ্জামান। শরীয়তপুর থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি কাজী মনিরুজ্জামান। জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি এবং তাদের মতামত নিয়ে অতীতে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এ বিষয়ে কী ভাবছেন সাধারণ মানুষ, চলুন জেনে আসি। জাতিসংঘের অধীনে এবং আমাদের বিভিন্ন দাতা সংস্থা যে সকল রাষ্ট্রগুলি আছে, ইউরোপিয়ান ইউনিয়নের, আমরা চাই তাদের পর্যবেক্ষণ দেশে আসা প্রয়োজন। কারণ নির্বাচন সঠিকভাবে হচ্ছে কিনা, সাধারণ জনগণ সেই ভোটে স্বতঃস্ফূর্তভাবে বিনা বাধায় অংশগ্রহণ করছে কিনা, এটা তাদের রিপোর্টের মাধ্যমে মূলত জানা যায়। আসলে ভালো, আমি মনে করি সুস্থ ভোট হোক, আমি চাই এদেশের জনগণ চাক। পর্যবেক্ষকগণ এদেশে সেই দেশের ভাষা তো বুঝবে না, না বোঝার কারণে তাদের মতামত তারা কীভাবে প্লেস করবে, এটা আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের কোনো প্রয়োজন নেই। আমার দেশের সচেতন নাগরিকই মতামতের জন্য যথেষ্ট। সকলেই যদি মনে করেন সঠিক থাকে এবং নির্বাচনটা সঠিকভাবে পালন করে এবং নির্বাচনটা সার্বিক সহযোগিতা করে, তাইলে আর বিদেশি এই যে পর্যবেক্ষণ যারা আছে তাদের আসার কোনো যুক্তি নেই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব, এরকম যদি পরিবেশ হয় তাহলে বিদেশের পর্যটন কোনো পর্যটক আমাদের দেশের দরকার না। এনে শান্তিপূর্ণ নির্বাচন চাই। হ্যাঁ, বিদেশিও লাগে না, কিছুই লাগে না, আমার ভোট আমি দিতে চাই। এখানে সেনাবাহিনী থাকলে ভালো হয়, অরাজকতা হবে না এবং বিদেশি পর্যটক লাগে না। যদি নির্বাচনটা হয় তাহলে আমরা বাংলাদেশের জনগণই যথেষ্ট, তা বাইরের কোনো কেউ অ্যালাউ হওয়ার তো কোনো দরকার মনে করি না আমি। পর্যবেক্ষক ছাড়াও সম্ভব করা যায় আসলে, যদি আমরা সদিচ্ছা থাকে, যদি নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকে তাহলে সবই সম্ভব। পর্যবেক্ষক নয়, সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, এমনটাই বলছেন ভোটাররা। আমরা শুনছিলাম প্রান্তিক মানুষের ভাবনা। ফিরবো আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান স্যার। আমরা যে আলোচনাটা করছিলাম, আপনি দেখলেন আমাদের প্রান্তিক মানুষের কথাও আমরা শুনছিলাম যে তারা আসলে পর্যবেক্ষক সংস্থাগুলো নিয়ে কী ভাবছেন। যদিও তারা বিদেশি পর্যবেক্ষক নিয়ে বেশি কথা বলেছেন, বিদেশি পর্যবেক্ষকের প্রসঙ্গটাই আমরা আনতে চাই। প্রতি নির্বাচনের আগে আমরা দেখি ইউরোপীয় ইউনিয়ন সহ নানা দাতা দেশগুলো বা নানা দেশগুলো তারা এই দেশে নির্বাচনে পর্যবেক্ষণ করতে আসেন। এবার ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা তফসিলের পর থেকেই তারা পর্যবেক্ষক পাঠাবে। আগের পর্যবেক্ষণ আর এবারের পর্যবেক্ষণ, বিদেশি পর্যবেক্ষণের বিষয় যদি বলেন, আলাদা কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা বা কোনো বিষয় আছে কিনা? অবশ্যই আলাদা দেখতে পাচ্ছি। আমি আপনাকে বললাম যে একটু আগে যে তথ্যটা ঠিকমতো দিতে পারেনি, এটা হলো 1857 সালে প্রথম রোমেনিয়া এবং এই মলদোভায় একটা গণভোটকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর মধ্যে পর্যবেক্ষণের রীতি তৈরি হয়। তো তারই ধারাবাহিকতায় চলছিল এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এটা আরও পপুলার হয়। এখন আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপিয়ান ইউনিয়ন বা যারা বড় বড় দেশগুলো আছে, মানে ক্ষমতাধর রাষ্ট্রগুলো বা জাতিসংঘ বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, ইভেন আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু অবজারভেশনে যায়, পর্যবেক্ষণে যায়। বাংলাদেশে আমরা দেখেছি গত কয়েক বছর, বিশেষ করে 1.5 দশকের নির্বাচনগুলোতে পর্যবেক্ষণ নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ তেমন ছিল না। এবং কেন ছিল না সেটা আমরা সবাই জানি। তো এরই প্রেক্ষিতে যেহেতু গত 1.5 দশকের নির্বাচনগুলো মানুষকে সেভাবে টানতে পারে নাই এবং আমরা সকলেই জানি নির্বাচনগুলো কেমন হয়েছে, সেই জায়গা থেকে আন্তর্জাতিক মহলেরও অর্থ খরচ করার আগ্রহ ছিল না। কারণ এই নির্বাচনে পর্যবেক্ষণ করা না করা একই রকম অর্থ। কিন্তু এইবারের নির্বাচনে তো ভিন্ন রকম বার্তা, যে আমরা আশা করছি এই নির্বাচনটা মানুষের পছন্দ নিশ্চিত করতে পারবে। যেহেতু বাংলাদেশের মানুষের এটা আগ্রহ আছে, সরকার কমিটমেন্ট আছে, নির্বাচন কমিশনও তার প্রত্যয় প্রকাশ করেছে, সেই জায়গা থেকেই আন্তর্জাতিক কমিউনিটি, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে তফসিলের পর থেকে তারা নির্বাচন পর্যবেক্ষণ করবে। আপনাকে এই প্রসঙ্গে বলে রাখি, একটা নির্বাচন 3টা স্তরে হয়। আমরা সাধারণত ভোটের দিনটাকেই প্রায়োরিটি দিই। একটা হলো, মূল ব্যাপার হলো নির্বাচনের প্রস্তুতিকাল সময়। প্রস্তুতিকাল সময় কিন্তু একটা সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, যারা নির্বাচনে অংশগ্রহণ করে, যদি ওই সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, সেদিন থেকে শুরু হয়। সে তার বিরোধী দলের সাথে কী আচরণ করছে, কিভাবে তাদেরকে ট্রিট করছে, তাদেরকে স্পেস দিচ্ছে কিনা, না নিজেই একাই স্পেস নিচ্ছে, সেই দিন থেকে কিন্তু শুরু হয়। 5 বছর ধরেই কিন্তু নির্বাচনের প্রস্তুতি চলে। তো আমরা কিন্তু সাধারণত অবজার্ভ করি যে 5 বছর ধরে সে তার যারা বিকল্প
তার বিরোধী দল আছে তাদেরকে কিভাবে স্পেস দিচ্ছে। তো অনেক সময় 5 বছর ধরে যদি আপনি তাকে কোণঠাসা করতে থাকেন, নির্বাচনের দিন যদি ফেয়ার করেন, ফ্রি করেন, তো কী লাভ হবে? তো এটা একটা স্তর গেল। দ্বিতীয় স্তর হলো নির্বাচনের দিন। নির্বাচনের দিন অনেক সময় দেখা যায় সারা বছরই আপনি খুবই স্পেস দিয়েছেন, কিন্তু নির্বাচনের দিনে আপনি ম্যানিপুলেশন শুরু করেছেন, সুতরাং নির্বাচন ভালো হলো না। তৃতীয়ত হলো আপনি সারা বছর 5 বছর ধরেই বিরোধী দলগুলোকে সুযোগ সুবিধা দিয়েছেন কাজ করার জন্য, নির্বাচনের দিনও আপনি ফ্রি ফেয়ার করেছেন, কিন্তু ইলেকশনের ভোট গণনার সময় আপনি কারচুপি শুরু করে দিলেন। এই 3টা ফলাফল ঘোষণা, তো এই 3টা স্তরেই কিন্তু নির্বাচন হয়। তো পর্যবেক্ষকদের কাজ হলো, এবং যারা সচেতন নাগরিক আছেন, বাংলাদেশের সংস্থাগুলো যারা আছে, তাদের সবারই কাজ হলো 3টা স্তরেই খেয়াল রাখা, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কমিশন, সরকার এবং যারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এই সকল প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে, কাউকে সুবিধা দিচ্ছে নাকি কারোর জন্য অসুবিধা করছে, সবাইকে সমান স্পেস দিচ্ছে কিনা, এবং এই নির্বাচনটা সার্বিকভাবে সুষ্ঠু হচ্ছে কিনা। এটাকে আমরা বলা শুরু করেছি এখন ইন্টিগ্রিটির সাথে নির্বাচন। 2012 সালে কোফি আনানের নেতৃত্বে একটা গ্লোবাল কমিশন হয়েছে, সেই কমিশনটার একটা বিরাট রিপোর্ট দিয়েছে, এবং এটার শিরোনামটা হলো ডিপেনিং ডেমোক্রেসি, গণতন্ত্রকে গভীর করা, আরও গণতন্ত্রটাকে আরও কনসলিডেট করা। তো এখন ওই রিপোর্টটাতে মূল ফোকাসটাই ছিল ইলেকশনের ইন্টিগ্রিটি, মানে ইলেকশন কীভাবে কতটা নিষ্ঠার সাথে করা যায়, সততার সাথে করা যায়। আমরা আগে কিন্তু ইলেকশন বলতাম ক্রেডিবল ইলেকশন, বিশ্বাসযোগ্য ইলেকশন, আমরা বলতাম ফ্রি ফেয়ার ইলেকশন। এখন কিন্তু আমরা এই ফ্রি ফেয়ার শব্দ আর এত বলি না, আমরা বলি আপনি আপনার ইলেকশনটা স্বচ্ছতার সাথে নয়, শুধু সততার সাথে করেছেন কিনা, ইন্টিগ্রিটির সাথে করেছেন কিনা, নিষ্ঠার সাথে করেছেন কিনা। এই ইন্টিগ্রিটি বা নিষ্ঠা বা সততা শব্দটা পুরো প্রসেসকেই এমব্রেস করে, এবং এক্ষেত্রে আন্তর্জাতিক যে আইনগুলো আছে, বিশেষ করে ইউডিসি, ইউনিভার্সাল ডিক্লারেশন যেটা আছে আমাদের, ইউডিএইচ, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এবং আদার্স যে সকল কোভিনেন্টগুলো আমাদের আছে, চুক্তিগুলো যেগুলো আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে এগ্রিমেন্টগুলো আছে, সবগুলো মিলেই কিন্তু সিটিজেন্সের যে রাইটের ব্যাপার আছে, সবগুলো মিলেই কিন্তু এই আমাদের নির্বাচনটাকে আপহোল্ড করা। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো ইন্টিগ্রিটি। যখন আমরা বলি তখন বলে থাকি আপনি কতটা বেশি সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সবার জন্য গ্রহণযোগ্য, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছভাবে নির্বাচনটা করতে পারলেন কিনা। যদি এইগুলো করতে পারেন আপনি আন্তর্জাতিক আইন মেনে, লোকাল এবং আন্তর্জাতিক আইন মেনে, তাহলেই আপনি কি করেছেন, নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন, গ্রহণযোগ্য করতে পেরেছেন। কিন্তু এর আগে আমরা দেখেছি বিদেশি পর্যবেক্ষকের ক্ষেত্রে নানা ধরনের পায়তারা, নানা ধরনের অনিয়ম বা নানা ধরনের কথা শোনা যেত। সরকার ইচ্ছে মতো তাদের মন মতো বিদেশি পর্যবেক্ষকদেরকে এনে তাদেরকে দিয়ে নির্বাচনকে সার্টিফাই করার চেষ্টা করত। এবার সেই ধরনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে তো আমরা দেখলামই যে কী ধরনের অনিয়ম করা হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে। বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এবার কোনো এই ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা? যেখানে আপনি দেশের কাছেই যে বিষয়গুলো ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, বিদেশি বিষয়গুলো তো আমাদের কাছে অনেক কিছুই উন্মুক্ত হতে সময় লেগে যাবে। যেখানে দেশেই আপনি 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করবেন কারে পর্যবেক্ষণ বানানো হয়েছে, কাকে বানানো হয় নাই, এবং তার দুর্বলতাগুলো খুঁজে পাবেন, সেখানেই নির্বাচন কমিশন অলমোস্ট ফেল করেছে। আর আমার কাছে এখন যেটা মনে হয়, আপনি এত ইম্পর্টেন্ট একটা বিষয় তুলে ধরেছেন যে বৈশ্বিকভাবে কিন্তু এটা পৃথিবীর বিভিন্ন দেশে এখন যারা যে সকল দেশগুলোতে কর্তৃত্ববাদ ছিল এতদিন, তারা কিন্তু এটা অহরহ করেছে যে ভাড়াটে বিদেশি পর্যবেক্ষক নিয়ে আসছে। ঠিক আমরা এই শব্দটা বলি, ভাড়া করে এনে না। আপনি জানেন আমাদের গত নির্বাচনের 2018 নির্বাচনের আগে বা 2024 নির্বাচনের আগে আমাদের দেশের একটা টিম কিন্তু উগান্ডায় গিয়েছিল নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য, তাদের নির্বাচন কেমন হয় শেখার জন্য। পৃথিবীতে কর্তৃত্ববাদী রাষ্ট্রের একটা বড় রাষ্ট্র হলো, মানে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলো উগান্ডা, যেখানে নির্বাচন হয় না, মানুষ নির্বাচন গ্রহণ করে না। তো আমাদের দেশে তো আমাদের সদ্য প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, তিনি রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করতে। তাহলে আপনি দেখেন রাশিয়া হলো পৃথিবীতে কর্তৃত্ববাদী রাষ্ট্র, যেখানে গণতন্ত্র নাই, নির্বাচন হয় না, সেগুলোর মধ্যে নিচের দিকে পড়ে, নিচে একদম লাস্টে। আপনি ডেমোক্রেসি ইন্ডেক্সে যদি যান সেখানে দেখবেন রাশিয়ার অবস্থান একদম নিচের দিকে, হয়তো লাস্ট 10-এর মধ্যে থাকবে। তো যেখানে বা উগান্ডার অবস্থান এরকম। তা আমরা যদি আমাদের নির্বাচনটা শেখার জন্য কর্তৃত্ববাদী দেশগুলোতে যাই এবং ওখান থেকে কিছু লোককে ধার করে নিয়ে আসি, হায়ার করে নিয়ে আসি, পৃথিবীতে তো প্রতিষ্ঠানের অভাব নেই। আপনি যদি পয়সা দেন, আসা যাওয়ার প্লেন খরচ দেন, খাবার খরচ দেন, সব কিছু দেন, থাকা দেন, তাহলে কে না আসবে? তো বাংলাদেশের নির্বাচন কমিশন যদি মনে করে যে যারা যে সকল প্রতিষ্ঠানগুলো নাম করা প্রতিষ্ঠান পৃথিবীকে নির্বাচন দেখে পর্যবেক্ষণ, সেগুলোর নাম তো আমরা জানি, সে সকল প্রতিষ্ঠানকে সে ইনভাইট করবে, সে জানতেন প্রতিষ্ঠানকে ইনভাইট করবে না। এবং এখন যে বিতর্কটা আপনি নিয়ে আসছেন সামনে, যে বাংলাদেশে স্থানীয় পর্যায়ে যাদেরকে অবজারভেশনের সুযোগ দেওয়া হয়েছে, এটা তো সে রিভিউ করতে পারে। এমন তো না এই নির্বাচন কমিশনের তো কারোর সাথে দায় নাই
যে আমার হয়তো ভুল হয়েছে। রিভিউ করার সুযোগ দিয়েছে 20 অক্টোবর পর্যন্ত। এদের ব্যাপারে যদি কোনো ধরনের আপত্তি অভিযোগ থাকে তাহলে নির্বাচন কমিশনে জমা দেওয়া যাবে। সেটা তো দিবে কে? ওনারা অলরেডি যদি একটা মেজর ভুল করে রাখেন, সবাই জনগণের কাছে শুধুমাত্র তাকে ভুল ধরিয়ে দেওয়া, আর এটা তো মারাত্মক দুর্বলতাও প্রকাশ পায়। উনি এই দুর্বল কাজ করবেন কেন? ওনার কাছে কি দেশে প্রতিষ্ঠানের অভাব পড়েছে যে নির্বাচন পর্যবেক্ষণের লোক পাচ্ছেন না? উনি পাচ্ছেন। সো এই জায়গা থেকে উনি যখন এরকম নাম সর্বস্বকে দেন, তখন তো আমরা একটু হতাশ হয়ে পড়ি এবং আস্থা হারিয়ে ফেলি। নাকি আবার এগুলো দিয়ে দোকান খুলেও বসে, কিন্তু একেবারে আমি ভাষাই বললাম, সেটা তো ওনার দায়, নির্বাচন কমিশনের দায়। আপনার এই যে টেলিভিশনটা আছে, এখন টেলিভিশন, এখন যদি কেউ বাসায় এরকম একটা টেলিভিশন খুলে বসে, আর সেটাই যে আমরা যদি কেউ জাতীয় পর্যায়ে নিয়ে যায়, এটা তো আপনার দায়। যে প্রতিষ্ঠানগুলো এটাকে দেখভাল করবে তার দায়। নির্বাচন কমিশনকে তো আমি প্রথম থেকে বলেছি, তার যদি লোকবলের অভাব থাকে সে সরকারের কাছে জনবল যে চাইতে পারে, কিন্তু সেই জনবল না চেয়ে যদি জেনতেনভাবে কথাবার্তা কাজকর্ম শেষ করে দেয়, তখন তো এই নির্বাচনের ভবিষ্যৎ খুবই খারাপ। অলরেডি 4-5টা স্তরে কিন্তু নির্বাচনের ভবিষ্যৎ খুব ভালো দেখা গেল না। কিন্তু এই অবস্থায় নির্বাচন কমিশন যদি অব্যাহত রাখে নিজের, এবং ভুল ত্রুটি সংশোধন না করে এবং সঠিক লোকজনের সাথে পরামর্শ না করে, নির্বাচন কমিশনকে আমি দেখতে পাচ্ছি সে অনেক বেশি ইনডোর, মানে সে নিজে নিজে সব চিন্তা করছে। রাষ্ট্র কিন্তু এই জিনিস না, সবসময় সংসারের মতো না, পরিবারের মতো না। এটা রাষ্ট্র হলে একটা ওপেন, সবার অংশগ্রহণ, সবার স্পেস দিতে হবে, এটা খুলে দিতে হয়। আমি দেখছি, আপনি যদি 1 মিনিট সময় দেন আমি কথাটা বলতে চাই। সরকারের ক্ষেত্রে দেখছি সরকার নাগরিকদের সাথে বসছে না, নাগরিকের সাথে বসতে হবে। ইভেন আমরা কিছু অগণতান্ত্রিক সরকারকে দেখেছি কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে নাগরিকের সাথে বসা, সাংবাদিকদের সাথে বসা, মিট করা এবং প্রশ্নের উত্তর নেওয়া। সরকার কিন্তু এটা করছে না। নির্বাচন কমিশনকেও আমি দেখছি বারবার অ্যাটলিস্ট তারা প্রেসের সাথে বসতে পারে, আর সব নাগরিকের সাথে না বসুক। প্রেসের সাথে বসলে তো না প্রেস নাগরিকদের কথাগুলো দিয়ে দিতে পারে। কিন্তু আমি সরকারকেও যা দেখছি, নির্বাচন কমিশনকে দেখছি, তারা মানুষের সাথে কথা বলছে না। তারা যদি মানুষের সাথে কথা না বলে, তাদের কার্যক্রম কিন্তু মানুষের মধ্যে ওনারশিপ তৈরি করবে না। আর এই ওনারশিপ যদি তৈরি না করে, আপনি যত ভালো কাজই করেন, সেই কাজ কিন্তু শেষ পর্যন্ত আপনার ভালো হিসাবে গ্রহণযোগ্য হবে না নাগরিকের কাছে। নাগরিক সেটাকেই ভালো মনে করে যেটাতে সে অংশ নিতে পারে। সর্বশেষ প্রশ্নটা করি, সেটি হচ্ছে যে আমরা তো এখানে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন নিয়ে আলোচনা করলাম, পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করেছি যেটি রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে। আপনি দেখেছেন নিশ্চয়ই বিভিন্ন পত্রিকার নিউজে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে একটি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি আওয়ামী লীগের বিষয়ে একটি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ কিন্তু আসলে নিষিদ্ধ, তার দলের নিবন্ধন বাতিল করা হয়নি বলা হয়েছে, এবং তার যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই কার্যক্রমও সচল করারও একটি আভাস তিনি দিয়েছেন। এই অবস্থায় আগামী নির্বাচনে কি আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিক হয়ে ওঠার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আমি তো যদি খুব কঠিন করে বলি, মানে প্রধান উপদেষ্টা দেশের অভ্যন্তরে রাজনৈতিক দলগুলোর সাথে একরকম বলে গেলেন, বা এই গত কিছুদিন যাবত একরকম কথা হচ্ছিল একটা ট্রেন্ডে। তার আগে কোনো রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলো বা বন্ধ করা হলো, বা যে কোনো প্রক্রিয়া এটা তো স্থগিত আছে। এখন এই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করেই উনি একবার আলাপ আলোচনা করে সিদ্ধান্ত দেন, আবার আলাপ আলোচনা ছাড়া সিদ্ধান্ত দিচ্ছেন। এখন যেটা বললেন, তিনটি রাজনৈতিক দলের নেতা সেখানে তো আলাপ আলোচনা করেছেন বলে তো উনি বলেন নাই যে তাদের সাথে কথা বলে আমি সিদ্ধান্ত এরকম নিয়েছি। কিন্তু এটা তো এখানে ওই 3টা দলের সাথে আলাপ আলোচনা বিষয় না। আমরা এখানে ঐক্যমত্য কমিশনে কিন্তু একটা ঐক্য ব্যাপার দেখেছি। 29টা দলের সাথে তিনি আলাপ করছেন নিয়মিত, এবং একটা প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছিলেন 1 বছর যাবত। তো সেই প্ল্যাটফর্মটার মাধ্যমে তিনি আবার ওই প্রক্রিয়া যেতেন, নতুন নিজস্ব প্রক্রিয়া না যে ওই প্রক্রিয়া যেতেন। আর একটা ব্যাপার কি আমার কাছে মনে হচ্ছে, এই কথাগুলো আমি গত কয়েকদিন ধরে ভাবছি, সরকার তো প্রচণ্ড পরিমাণে ডান দিক জায়গায় আছে। সে প্রচুর আওয়ামী লীগের লোকজনকে ক্ষমতায়ন করছে। আওয়ামী লীগ থেকে সুবিধাবাদী যারা হয়েছে তারা সবাই ক্ষমতার পুনর্গঠনে আছে। আওয়ামী লীগের লোকজনও ক্ষমতার মধ্যে ভাগ নিচ্ছে, এবং যারা বিভিন্ন পদে ছিল তারাও আছে, ম্যাক্সিমাম জায়গায় আছে। শুধুমাত্র একটা আবার মৌখিক নির্দেশ দিচ্ছে, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম করতে দিচ্ছে না। তো এইটা তো আসলে 2 রকম হয়ে যাচ্ছে। মানে এটা এক ধরনের, একবার আপনি তাকে স্পেস দিচ্ছেন, আরেকবার তার স্পেস আপনি নিষিদ্ধ বাধা দিচ্ছেন। এইভাবে তো আপনার পলিসি হয় না। আপনাকে একটা নির্ধারিত পলিসি নিতে হবে, আসলে আপনি কি চান, কি করতে চান, এবং এটা আপনি একা নিতে পারেন না। এর জন্য যে প্ল্যাটফর্ম আপনি তৈরি করেছেন, এটা আমরা করি নাই, জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্ল্যাটফর্ম আপনি তৈরি করেছেন, সেই ঐক্যমত্য কমিশনে আপনি বলটা ছেড়ে দিতেন এবং সেখান থেকে এই রেজাল্ট আশা করতেন এবং সেই পলিসি অনুযায়ী আপনি কথা বলতেন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় সরকারের সর্বজায়গাতেই কেমন যেন একটা অসংলগ্নতা, ইনকনসিস্টেন্সি, এই সকল কারণে সরকার, নির্বাচন কমিশন সব কিছু মিলে দিন যত যাচ্ছে ততই মানুষের হতাশা,
বেড়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে স্যার আমাদের সঙ্গে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে ভোটে টেনে নিচ্ছি আরেকটি বিরতির পর ফিরে এসে যোগ দিব তৃণমূলের আলোচনায়। স্বাগত আরেকবার, দেখছেন ভোটে ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। দর্শক, ভোটে ট্রেনের এই পর্যায়ে আমরা তৃণমূলের আলোচনায় যুক্ত হব। রাজশাহী থেকে আমাদের সহকর্মী রাকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হবেন, জানাবেন সেখানকার মানুষের ভাবনা, সেখানকার রাজনৈতিক দলের যারা আছে তাদের ভাবনা। রাকিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার মাধ্যমে একটু জানতে চাই, আপনার পেছনে আমি অনেক লোক দেখতে পাচ্ছি, আপনার আশেপাশে যারা আছেন তারা নিশ্চয়ই তৃণমূল পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, বা নিশ্চয়ই আরও অন্য কেউ আছেন। আপনার মাধ্যমে তাদের কাছে একটু জানতে চাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটের পরিবেশ নিয়ে তাদের কি ভাবনা। একই সঙ্গে আমরা ভোটের পর্যবেক্ষণ নিয়ে কথা বলছিলাম, সেটি নিয়ে তাদের কোনো ভাবনা আছে কিনা। রাকিব। ধন্যবাদ বেলায়েত। আসলে নির্বাচন মানে বাংলাদেশে একটা উৎসবের মতো, এবং এই উৎসবে সকলেই অংশ নিতে চায়। বিশেষ করে বাংলাদেশের তৃণমূলের মানুষের, সাধারণ মানুষ যারা আছে তারা মনে করেন যে এই নির্বাচন তাদের অংশগ্রহণ খুব বেশি প্রয়োজন, এবং তারা আসলে প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের ভূমিকা রাখতে চান। যেমনটা আসলে আজকের রাজশাহীর গোদাগাড়ির পালপুর এলাকায় আছি আমরা, এখানে হাসানের চায়ের দোকানের পাশে আমরা বসেছি। এখানে যারা বসে আছেন প্রত্যেকেই আসলে সাধারণ ভোটার এবং একেবারে প্রান্তিক অঞ্চলের মানুষ, যাদের নিজের চিন্তার এবং বিচারের আসলে মূল্যায়ন তারা নির্বাচনের মধ্য দিয়ে যান। আজকে আসলে নির্বাচনের সেই রকমই একটি বিষয় নিয়ে বেলায়েত কথা বলতে এসেছি আমরা। এখানে যেটি নিয়ে আমরাও আলোচনা করছিলাম, নির্বাচনের পর্যবেক্ষণের বিভিন্ন স্তর রয়েছে, দেশি বিদেশি পর্যবেক্ষকরা আছে, এবং একই সাথে এই নির্বাচনের একটা বড় পর্যবেক্ষক কিন্তু এই অঞ্চলের মানুষরাই। যেখানে ভোটকেন্দ্র থাকে তার আশপাশে যারা গ্রামবাসী, তাদের উপরে বড় পর্যবেক্ষক আসলে কেউ নেই বলে এখানকার মানুষের দাবি। আমরা একটু শুরুতেই যেতে চাই, আমার পাশেই আছেন এখানকার একজন তরুণ নেতা। একটু জানতে চাই আপনার কাছে যে নির্বাচন কতগুলো দেখেছেন, এবং এই নির্বাচনের যে পর্যবেক্ষণ ব্যবস্থা সেটা নিয়ে আসলে আপনার কোনো মূল্যায়ন আছে কিনা। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই এখন টেলিভিশনকে, এই যে মাঠ পর্যায়ে ভোটারদের মতামত তুলে ধরার জন্য এখন টেলিভিশনকে ধন্যবাদ জানাই। আসলে পর্যবেক্ষণের জন্য যে বিদেশি সংস্থাগুলো আমাদের এখানে আসে তারা পর্যবেক্ষণ করে, এবং তারা পর্যবেক্ষণ শেষে যে কি ফলাফল তারা দেশ ত্যাগ করার আগে দিয়ে যায়। তো আমরা চাই কি পর্যবেক্ষণ যে দেশের বাইরে থেকে যে পর্যবেক্ষণ সংস্থায় আসুক, যতগুলাই আসুক, তারা যেন ভোট শেষে বা যে সেন্টারগুলো পর্যবেক্ষণ করবেন সঙ্গে সঙ্গে তারা যেন একটা ব্রিফ করে তাদের রেজাল্ট, ভোট কেমন হলো, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না, ভোটে কোনো কারচুপি হচ্ছে, এটা যেন তারা প্রত্যেকটা কেন্দ্রেই পর্যবেক্ষণ শেষে যেন একটা করে ব্রিফ করে যায়। এই আশাবাদ আমি সরকারের কাছে এই আশাবাদ ব্যক্ত করছি। আসলে মানে নির্বাচনের প্রত্যেকটি ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ স্বচ্ছতা চান, এবং তারা বলছেন যে আসলে যারা আসবেন তারা আসলে কি প্রক্রিয়ায় এই পর্যবেক্ষণটি করছেন সেটি তারা আসলে বুঝতে চান, জানতে চান। একটু আমার বাম পাশে আরেকজন আছেন, আমরা একটু জানতে চাইবো যে এই যে দেশি বিদেশি যারা পর্যবেক্ষক আসেন তাদের থেকে আপনাদের আসলে প্রত্যাশাটা কি, এবং তারা কতটুকু আন্তরিকতার সাথে পর্যবেক্ষণ করছেন বলে আপনারা মনে করছেন? বিগত নির্বাচনগুলো তো দেখেছেন। ধন্যবাদ আপনাকে এখন টিভিকে। আমি আপনার এখন টিভির মাধ্যমে জানাতে চাই যে আপনারা জানেন যে আমরা কিন্তু গ্লোবাল ভিলেজে বসবাস করি। সেখানে আপনি দেখেন যে বিদেশি বিভিন্ন ইউনিটগুলো, বিভিন্ন দেশগুলো কিন্তু বাংলাদেশকে নিয়ে ইন্টারেস্টেড, এবং আমরাও তাদেরকে নিয়ে ইন্টারেস্টেড। সুতরাং এমন একটি জায়গা থেকে যদি ইন্টারন্যাশনাল যে আপনার অর্গানাইজডগুলো আছে, যেগুলোকে বিশেষ করে আমাদের এই নির্বাচনটাকে পর্যবেক্ষণ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং প্রয়োজন আছে আমাদের ক্ষেত্রে। কিন্তু আমাদের এই পর্যবেক্ষণের ধরনগুলো যদি আমরা লক্ষ্য করি, আপনারা দেখেন বিগত টাইমে কিন্তু তারা বিভিন্ন পর্যবেক্ষণ পরিবেশন করেছেন আমাদের দেশে। অনেক সময় কিছুটা প্রতিফলন হয়েছে, অধিকাংশ সময় কিন্তু সেটা প্রতিফলন হয়নি। তো আমরা যদি ইনশিওর করতে পারি বিভিন্ন পলিটিক্যাল কারণে সেটা কিন্তু হয় নাই, কিন্তু ডক্টর ইউনূস রয়েছেন, আমার মনে হয় যে এবার একটা ভালো কিছু রেজাল্ট আসবে। এই জায়গাতে যদি ফেয়ারলি তারা যদি এইটাকে কভার করে, যেমন বলতে পারেন আপনি যে প্রতিটা কেন্দ্র তারা যাচ্ছে, তাৎক্ষণিক তারা মিডিয়ার মাধ্যমে কিন্তু সম্প্রচার করছে, এটা একটা চমৎকার আইডিয়া হতে পারে। আপনি বলতে পারেন বাংলাদেশে কিন্তু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে লাইভ সম্প্রচারটা যেন ইজিলি করতে পারে। এবং সেই সাথে আপনি দেখেন স্থানীয় পর্যবেক্ষণ যারা আছে লোকালি, যেগুলো আপনার ভোটের বিভিন্ন করে আপনার ওই যে পুলিং অফিসার বা এজেন্ট যেগুলো আছে, তারা কিন্তু একটা রিপোর্ট দিতে পারে। আমাদের লোকালি মানুষ কিন্তু এই এজেন্টের রিপোর্টগুলো কিন্তু অত্যন্ত গ্রহণ করে। তো এগুলোকে যদি স্ট্রং করা যায়, তাহলে আমার মনে হয় যে
এই পর্যবেক্ষণ বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আসলে আমরা দেখি যে একটি ভোট কেন্দ্রে আসলে বিভিন্ন এজেন্টের কিন্তু পোলিং এজেন্ট থাকে বিভিন্ন প্রার্থীর, এবং তারা এই যখন ভোট গণনা শুরু হয় তারপরে আমরা আসলে ফলাফল নিয়ে মেতে থাকি, কোন কেন্দ্রে কার কত ভোট হলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। কিন্তু ওইখানকার বড় পর্যবেক্ষক যারা সারাক্ষণ আসলে ওই বুথে ছিলেন তাদের কথাগুলো আমরা পরবর্তীতে শুনি। হয়তো নিজের যদি হচ্ছে ভোট সংখ্যা কম গণনা করা হয় তখন হয়তো সেগুলো উঠে আসে, কিন্তু এটার একটা আনুষ্ঠানিকতা থাকা উচিত। এই বিষয়গুলো আমরা যখন অফ ইয়ারে কথা বলছিলাম সেই নিয়েই আলোচনা হচ্ছিল। একটু আসলে এইখানে অনেকের মধ্যে থেকে আপনার বয়স খানিকটা একটু ভারী, একটু বলবেন যে বিগত সময়ে যে নির্বাচনগুলো দেখেছেন সেখানে যে পর্যবেক্ষণ ব্যবস্থা এইটার কোনো ধরনের পরিবর্তন চান কিনা, বা যারা পর্যবেক্ষণ করছেন তাদের আন্তরিকতা কতটুকু থাকে? ধন্যবাদ আপনাকে। আসলে অবশ্যই আমরা আগামী নির্বাচনে যেটা আমাদের হবে সেখানে আমরা অবশ্যই পর্যবেক্ষণ, অবশ্যই বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য পর্যবেক্ষণের দরকার আছে, এবং আমরা এমন একটি পর্যবেক্ষণ চাই বাংলাদেশে নির্বাচনের কেন্দ্র করে যাতে সঠিক তথ্যটা জাতি জানতে পারে, এবং এই তথ্যগুলান যাতে তাৎক্ষণিক ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে মিডিয়ার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণকে যাতে জানানো হয়, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছে দেশের তারা বুঝতে পারবে যে না, এই নির্বাচনটি আগামী নির্বাচন যেটা হলো সেটা সঠিক এবং ফেয়ার নির্বাচন হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ একেবারে 10 সেকেন্ডে একটু যদি বলতেন যে আগামী নির্বাচন কেমন চান দেখতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং ফেয়ার নির্বাচন চাই, এবং আমি গণতন্ত্রের পক্ষের লোক। গণতন্ত্র যেন আগে যে গণতন্ত্র ছিল সেই গণতন্ত্রটা যেন আমরা সঠিকভাবে দেশে আমরা বুঝতে পেরেছি। আসলে বেলায়েত, আসলে এইখানে রাজশাহীর গোদাগাড়ির এই পালপুরে যারা সাধারণ মানুষ আছেন, ভোটার আছেন, তারা বলছেন আগামী নির্বাচন যেমন প্রত্যেকটি ক্ষেত্রে আসলে স্বচ্ছতার প্রয়োজন রয়েছে, একই সাথে যারা পর্যবেক্ষণ করবেন তাদেরও একটা মতামত আসলে একেবারেই আনুষ্ঠানিকভাবে থাকা উচিত, এবং সেটি যদি কেন্দ্র থেকে কেন্দ্র খুব স্পষ্টভাবে বলা হতো সেটি এইখানকার মানুষ আরও বেশি সাদরে গ্রহণ করতেন। তো আজকের এই যে ভোটের ট্রেনে সাধারণ মানুষের ভাবনা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। বেলায়েত, ধন্যবাদ রাকিব, আপনি জানাচ্ছিলেন আমাদেরকে তৃণমূলের ভাবনার কথা। আমরা একটু যেতে চাই বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে। আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার। সাইফুল্লাহ হায়দার, আপনারা তো কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করে আপনাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন আপনাদের দলের নিবন্ধন পাওয়ার বিষয়। আপনার কাছে শুধু এটুকু জানার বিষয় যে প্রতীক নিয়ে আপনাদের সর্বশেষ কোনো অবস্থান আছে কিনা? নির্বাচন কমিশন তো এখনো প্রতীকের বিষয়ে কোনো চূড়ান্ত কিছু করেনি। জি, আমরা আবারও এর আগে পূর্বেও আমাদের দলীয় অবস্থান থেকে বলা হয়েছে যে প্রতীকের ব্যাপারে আমরা সর্বশেষ পর্যায় পর্যন্ত চেষ্টা করব, এবং এটা যদি আমাদের রাজপথ পর্যন্ত যেতে হয় আমরা রাজপথে যাব, এবং আমাদের প্রতি মুহূর্ত আমরা নতুন করে যখন আবেদন করেছি, আবেদন করার পরেও কিন্তু তারা নির্বাচন কমিশন কিন্তু কোনো সদুত্তর তারা দিতে পারেনি, এবং ব্যাখ্যা তারা দেয়নি যে কি কারণে এই প্রতীকটা আমাদের বরাদ্দ দিচ্ছে না, এবং সে কিন্তু বলছে যে কারণ আমরা ব্যাখ্যা করব না। একজন নির্বাচন কমিশনার কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা জানিয়েছে। কিন্তু আমরা জানতে চাই কোন সে গোষ্ঠী বা কোন কারণে বা কি কি বিষয়ের কারণে আমাদের শাপলা প্রতীক দেওয়া যাবে না। আমরা কিন্তু শাপলার অপোজিটে 3টি প্রতীক চেয়েছি, যে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা, 3টির যে কোনো একটি প্রতীক আমরা চেয়েছি। এবং আমার মনে হয় যে পূর্ববর্তী অনুযায়ী আপনি কিন্তু ইতিমধ্যে জানেন যে আমাদের দেশ সর্ববৃহৎ সব থেকে প্রচলিত যে 2টি মার্কা আমাদের হচ্ছে ধানের শীষ বলেন, ইতিপূর্বে ফ্যাসিস্ট লীগের নৌকা বলেন, এটিও কিন্তু একটি দলের মার্কা ছিল, বা একসময় যুক্ত ফ্রন্টের মার্কা ছিল নৌকা, তার পরবর্তীতে সেটা কিন্তু আওয়ামী লীগের মার্কা হয়েছে। তারপরে ভাসানী ন্যাপের মার্কা ছিল ধানের শীষ, সেটা হচ্ছে পরবর্তীতে বিএনপির মার্কা হয়েছে। আমরা যদি জাতীয় পার্টির মার্কার কথা, লাঙ্গলের কথা বলি, সেটাও কিন্তু কৃষক প্রজা পার্টি, শেরে বাংলায় ফজলুল হকের মার্কা কিন্তু আপনারা জেনে থাকবেন সেটা লাঙ্গল ছিল, সেটা পরবর্তীতে মার্কা হয়েছে, এবং সেটা নিবন্ধনের সময় তারা এটা যুক্ত করেছে। এখন আমাদের ক্ষেত্রেই কেন আমরা শাপলা চেয়েছি সেটা যুক্ত করা যাবে না? যদি এখানে অনেকগুলো প্রশ্ন আসে যে জাতীয় প্রতীকের কথা, ইতিমধ্যে আপনারা জানেন যে তাসমিয়া, ইয়ার হচ্ছে কাঁঠাল, আম, এইসব মার্কাগুলো আছে কিন্তু
জি সাইফুল হায়দার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে আপনাদের দল থেকে নিশ্চয়ই সংবাদ সম্মেলন করে আপনাদের দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে এবং আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।